এবারে জনাব সালাউদ্দিন আহমেদকে অনুরোধ করব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার মন্তব্য জানাবার জন্য। বিএনপি এই গোটা সংস্কার প্রক্রিয়ায় অন্যতম অংশীদার, তাদের অবস্থান কি সেটা তার কাছ থেকে হয়তো খানিকটা আমরা শুনতে পারবো। কোনো প্রশ্ন থাকলে, মন্তব্য থাকলেও তিনি যোগ করবেন নিশ্চয়ই। জনাব সালাউদ্দিন আহমেদ। ধন্যবাদ জানাচ্ছি আমাকে আগে বলতে দেওয়ার জন্য, কারণ আমার সকালেও একটা এনগেজমেন্ট ছিল, যে আর একটা করতে হবে, আমাকে ক্ষমা করবেন। আজকের সবাই তো কোনো সভাপতি নাই মনে হয়। যাই হোক, আমার সামনে যারা বসে আছেন তারা বাংলাদেশের সবচেয়ে বিদ্বান ব্যক্তি, এবং অনেকেই মিসেস আইরিন খানের মতো অনেকেই আমাদেরকে গর্বিত করেছেন বিদেশে, পৃথিবীব্যাপী। তা আমি এখানে প্রফেসর আলী রিয়াজের কথা না বললে এটা অসম্মান হবে। আমার ভাই আসিম নজরুলের কথা যদি না বলি সেটা অসম্মান হবে। দাদা দেবপ্রিয় ভট্টাচার্য আছেন, বড় ভাই বদিউল আলম মজুমদার আছেন, প্রায় সময় আমার সাথে ঝগড়া হয়, এবং জনাব ইফতেখার সাহেব আছেন। আর যাদেরকে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি, অত্যন্ত নির্যাতিত একজন মানুষ আমার ভাই শহীদুল আলম সাহেব, এবং পলিটিক্যাল লিডার হিসাবে আমি আজকে সবার শেষে সম্বোধন করছি, সেজন্য লিডাররা আমার ওপর নারাজ হবেন না, কারণ আজকে অর্গানাইজারদেরকে আগে সম্বোধন করেছি। জনাব জুনায়েদ শাকি, বাংলাদেশের অহংকার জনাব নাহিদ, আমার ভাই মঞ্জু, হ্যাঁ আদার্স, যদি কেউ বাদ পড়ে থাকেন আমাকে আবারও ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদের অনেকের সাথে আমার আলাপ হওয়ার সুযোগ হয়নি, বাট তাদের মধ্যে প্রতিনিধিত্ব আকারে অনেকেই আমার সাথে কথা হয়েছে, আমাদের সাথে কথা হয়েছে। সংস্কার কমিশনের সাথে তো 3 দিন অনবরত প্রায় 12 ঘন্টা ধরে কথা হয়েছে। এখন যে কথাগুলো মাননীয় আইন উপদেষ্টা বলে গেলেন, তার শেষের দিকের থেকে আমি বটম আপ করে কথা বলি, যে সব বিষয় সংবিধানে থাকলেই, একটা সমৃদ্ধ এবং বড় আকারের ভলিউমের সংবিধান হলেই সেই রাষ্ট্র যে উন্নত গণতন্ত্রের অধিকারী হয় না, সেটা অনেক জায়গায় পরীক্ষিত। সেই জন্য ওনার কথাই আমি আবার রিপিট করি, অনেকগুলো কমিশন এবং অনেকগুলো আইন এবং অনেকগুলো সংস্কার আমরা পার্লামেন্টের এনাক্টমেন্টের মধ্য দিয়ে নিয়ে আসতে পারি, যেগুলো সময়ে সময়ে সমাজের চাহিদা অনুসারে আমরা পরিবর্তন করতে পারব। সংবিধানে একবার একটা আর্টিকেল সংযোজন হয়ে গেলে সেটা সংবিধান পরিবর্তনের যে বিধান, সেই বিধান ছাড়া আর কখনো সংশোধন করা সম্ভব হবে না। সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তবে সংবিধান তো ডেইলি পরিবর্তন হয় না, এবং সংবিধান প্রতিনিয়ত প্রণয়ন করা হয় না। গণপরিষদের মাধ্যমে 1972 সালে, যদিও সেই গণপরিষদটা বিতর্কিত, বাট এটা ফ্যাক্টাম ব্যালট হয়ে গেছে, সেজন্য বৈধ। এখন সেই 1972-এর সংবিধান তো 17 বার পরিবর্তন হয়েছে। সামনে যেটা হবে, আমি আবারও আইনমন্ত্রীর কথা বলি, যে সামনে পার্লামেন্ট নির্বাচন হবে, তিনি বললেন, ধন্যবাদ জানাই, কারণ সরকারের প্রধান নীতি নির্ধারক হিসাবে সেটা একটা অনুষ্ঠানে যখন বলে ফেললেন, সেই সংবিধান, সেই পার্লামেন্ট নির্বাচন, রেকর্ডটা চেক করতে পারেন, আমি রেকর্ড করেছি। তো সেই পার্লামেন্ট নির্বাচিত হলে সেই পার্লামেন্টে পরের অংশ অবশ্য আমরা একটা দ্বিমত পোষণ করি, যে গণপরিষদের ভূমিকাটা পালন করবে, অবশ্য সেটার সমালোচনাও তিনি করেছেন। গণপরিষদ হিসাবে যে ভূমিকাটা পালন করে সেটা অনেকটা জনাব প্রফেসর আলী রিয়াজদের ভাষায় রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন, যেখান থেকে ওনাকে বুঝিয়ে আমরা সরিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায়, যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়। সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন, এবং সেই জিনিসটাই তো রিরাইটিং করবেন। সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। আমার একজন সমালোচনা করেছিল যে পার্লামেন্টকে আমি মাদার অফ দি ইনস্টিটিউশন বলেছি। আসলে সেটা মাদার বলি নাই আমি। সংবিধান নতুন প্রণয়নের ক্ষেত্রে সেটা গণপরিষদ ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন দেশে
স্বাধীনতা পরবর্তীকালে অথবা ন্যাশন স্টেট হিসাবে স্বীকৃতি পাওয়ার পরে যখন সংবিধান প্রণয়ন করা হয়, তখন সমাজের বিভিন্ন ক্লাসের প্রতিনিধিত্ব নিয়ে সে গণপরিষদ গঠিত হয়, হয় নির্বাচনের মাধ্যমে অথবা সিলেকশনের মাধ্যমে। সেই গণপরিষদের ভূমিকা সংবিধান প্রণয়নের পরে শেষ হয়ে যায়, তারপরে পার্লামেন্টে ইলেকশন হয়, এটা ঠিক আছে। কিন্তু আমাদের এখানে একটা মরাদরা হলেও তো একটা সংবিধান আছে। সেই সংবিধান রোগাক্রান্ত হয়েছে, সেই সংবিধান দলীয়করণ করা হয়েছে। সেই জন্যই তো আমরা এতগুলো সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে, সংস্কার প্রস্তাবে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির মধ্য দিয়ে একটা জায়গায় আসতে চাচ্ছি যেগুলো সংবিধানে গ্রহণ করা হবে। আসি আবার আপনাদের কথায়, ওইখানে বেশি বলে ফেললাম। যেই প্রস্তাবগুলো আপনারা করেছেন তার মধ্যে আমি দেখলাম 7টা হচ্ছে পলিটিক্যাল পার্টিসদের জন্য প্রযোজ্য আর কি এখানে, আর 2টা রোড ম্যাপ সাজেস্ট করেছে সম্ভবত প্রফেসর আলী রিয়াজদের জন্য, যে কোন পদ্ধতিতে আপনারা এটা সংগঠন করবেন অথবা বাস্তবায়ন পদ্ধতির জন্য। সেই জায়গায় আমি যাব না, বাস্তবায়ন আগে নয়, আগে যে প্রস্তাবগুলো আছে সেগুলো গ্রহণ করা যায় কতটুকু কি। আমরা বিভিন্ন পর্যায়ে সংস্কার কমিশনের সাথে কথা বলেছি, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। আপনারা যারা জাতির বিবেক এবং এগুলো নিয়ে আপনারা বিভিন্ন ক্লাসের সাথে কথা বলে আপনারা যে সংস্কার প্রস্তাবগুলো প্রণয়ন করেছেন এবং এই যে সেমিনার আয়োজনের মধ্য দিয়ে সবার মতামত গ্রহণ করার চেষ্টা করছেন, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি প্রথমেই যেটা বলা উচিত ছিল সেটা বলি নাই, আবার ক্ষমা চাচ্ছি, যে স্বাধীনতা যুদ্ধ থেকে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে শহীদের যে আত্মত্যাগ, তাদেরই আকাঙ্ক্ষাই তো এটা, তাদেরকে স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে। জুলাই গণ অভ্যুত্থান সহ দীর্ঘ 15-16 বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই স্মরণ করছি। আজকে আমরা এই একই জায়গায় এসে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখব, এটাই আমাদের শক্তি হবে। এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, আমাদের একদম 1 নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ, এবং ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের শক্তি। এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল। এবং এইখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত্য হতে পারবো সব দল, সেটাও ঠিক নয়। বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্য দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে। এবং আমরা দ্বিমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র চেয়েছি, আমরা বহুমত প্রকাশ করার জন্যই তো এই সংগ্রামটা করেছি। কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে, সেই জন্য যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে আমি আগেই কংগ্রেচুলেশন জানিয়েছি, স্বাগতম জানিয়েছি। আমি এই অন্তর্বর্তীকারী সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। এই দাবি ফেব্রুয়ারির 5 তারিখে দলের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়ে সরাসরি উত্থাপন করেছিলাম। তার আগে এবং পরে অনেক জায়গায় আমরা দলীয়ভাবে এই দাবি উত্থাপন করেছি, বাংলাদেশের জনগণ চেয়েছে। আমরা ফেব্রুয়ারির 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি, এখানে আইনমন্ত্রীও ছিলেন। সেখানে আমরা বলেছি, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসাবে বিচারের আওতায় আনতে হবে। সেই জন্য আর্টিকেল 47 অনুসারে যা কিছু সংশোধনের প্রয়োজন সেটা সংশোধনে আনতে হবে। এবং এখানে সবচাইতে ভালো দিকটা হচ্ছে আর্টিকেল 47-এ যে সংশোধনী আনা হয়, যে আইন প্রণয়ন করা হবে, সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল 31 এবং 35-এর কোনো মৌলিক অধিকারের সুযোগ পাবে না, আর্টিকেল 44-এর সুযোগ নিতে পারবে না, আর্টিকেল 102-এর সুযোগ নিতে পারবে না। সুতরাং
আমি এখনও আইনমন্ত্রীকে অনুরোধ জানাবো যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় নাই, সেই বদনাম যেন আমাদের না হয়। আর অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যেই পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটদের অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে, সেই আইনে, সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে মনে হয় হবে, কারণ ওখানে দল নিষিদ্ধের কথা বলা আছে। সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে, সেটা এনে তারপরে প্রজ্ঞাপন হলে ভালো হবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এই জাতির আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এদেশের জনগণের প্রত্যাশা যে বাংলাদেশে যেন আর কোনোদিন স্বৈরাচার এবং ফ্যাসিবাদের উৎপাদন না হয়। সেজন্য পরবর্তী যে সংশোধনীগুলো আপনারা সংবিধানের জন্য প্রস্তাব করছেন, জুডিশিয়ারির জন্য প্রস্তাব করলেন, আমার ভাই আসিফ নজরুল আইনের প্রখ্যাত অধ্যাপক হিসাবে অনুধাবন করেছেন জুডিশিয়ারির যে ক্ষমতা এবং লেজিসলেচারের যে অনেক ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করার জন্য স্থায়ী কমিটিতে যে চেক অ্যান্ড ব্যালেন্স আনানো এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যাতে ভারসাম্য সৃষ্টি করা হয়, সেই বিষয়ে আপনাদেরকে আরও বেশি ব্রেন স্টর্মিং করতে হবে। কারণ এখানে যা যা আপনারা বলেছেন এবং লিখেছেন এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, আমরা দেখেছি। তাতে করে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, সব দোষ লেজিসলেচারের, সব দোষ এক্সিকিউটিভের, সুতরাং এই দুইটাকে ধরো। এই মানসিকতাটা একটু আমাদের সংশোধন করতে হবে। রাষ্ট্রের মধ্যে আমার চাইতে আপনারা সবাই বিদ্বান ব্যক্তি। মন্টেস্কোর সেপারেশন অফ পাওয়ার থিওরির এসেন্সটা কি? ওটা হচ্ছে যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট। সেই ভারসাম্যটা সৃষ্টি করার চেষ্টা করেন এবং সেই ভারসাম্য এবং কোঅপারেশন, সেই মধুর সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সটা এস্টাবলিশড হবে। আগের মতো এক্সিকিউটিভকে ফুয়েরার বানানো যাবে না, সেটা মানি, কিন্তু জুডিশিয়ারিকে যেভাবে আমরা অ্যাকাউন্টেবিলিটি ছাড়া ছেড়ে দিচ্ছি, সামনের অভ্যুত্থানটা তো সে জুডিশিয়ারির বিরুদ্ধে হবে। এখনও পর্যন্ত জুডিশিয়ারিতে কারা বসে আছে তাদেরকে বহাল রেখে 30-32 জন ফ্যাসিবাদের দোষর আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কীভাবে করব? তখন করা হবে সেই জাজেসদের ইন্ডিপেন্ডেন্স এনশিওর করা হবে যাদের মধ্য দিয়ে ফ্যাসিবাদ তার আয়ুটা দীর্ঘায়িত করেছে। লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে বলেন, আমরা প্রশাসন এবং পুলিশ ক্যাডার সহ বিভিন্ন ব্যুরোক্রেসিতে অনেকের চাকরি যেতে দেখেছি, অনেকের রিটায়ারমেন্টে গেছে, অনেকের ভিতরে অ্যাকশনস হয়েছে, বাট নো ওয়ান ফ্রম দি লোয়ার জুডিশিয়ারি। শুধুমাত্র 2000-এর বেশি সাজা দেওয়া হয়েছে রাতের কোর্ট বসিয়ে এই ঢাকা সিএমএম কোর্ট থেকে, হেডেড বাই বিকাশ রায়। আচ্ছা, আইনমন্ত্রীকে বলবো যে বলা ভালো যদি অ্যাকশন হয়ে থাকে, কারণ এই লোয়ার জুডিশিয়ারির যেটা আমরা আর্টিকেল 116 অনুসারে চিফ জাস্টিসের হাতে ইন্ডিপেন্ডেন্টলি দেওয়ার জন্য প্রস্তাব করেছি, এটা আমাদের 31 দফার একটা দাবি। সেটা ইমপ্লিমেন্ট করার আগে এই লোয়ার জুডিশিয়ারিকে ক্লিন করতে হবে, মেসেজ দিতে হবে যে দলীয়করণ, দলখানা, দলদাস বিচারগিরি করলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামীদের বিরুদ্ধে, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে যে কোনো রকমের দলীয় ইনস্ট্রাকশনে যদি বিচার কার্য করা হয়, সাজা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ এক সময় আপনাদেরকে অ্যাকাউন্টেবল করবে এবং আপনাদেরকেও ইউ মাস্ট বি ব্রট টু দি জাস্টিস, এই কথাটা মেসেজ আকারে দিতে হবে।